ইউএসজি বা এমআরআই স্ক্যানে অ্যাডেনোমায়োসিস ডায়াগনোসিস হয়ে থাকলে এই আর্টিকেল আপনার কাজে লাগবে। অ্যাডেনোমায়োসিস কি, কাদের বেশি হয়, এর সিমটম, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট অপশনস, কখন ওষুধ আর কখনই বা সার্জারি, এসব নিয়েই রইল কিছু কাজে লাগার মতো তথ্য। অ্যাডেনোমায়োসিসের ছদ্মবেশী কি অন্য কোনো অসুখ হানা দিতে পারে, আর অ্যাডেনোমায়োসিস হলেই বা কি কি সতর্কতা নেওয়া দরকার, আর শেষে রইল আধুনিক মেডিকেল রিসার্চ অ্যাডেনোমায়োসিস নিয়ে আজকাল কি ভাবছে। অ্যাডেনোমায়োসিস কি? ইউটেরাসের ভেতরে পাতলা লাইনিং মাসেল লেয়ারে ঢুকে যাওয়াকে বলা হয় অ্যাডেনোমায়োসিস। সিমটম থাকুক বা না থাকুক, প্রতি 5 জন মহিলার মধ্যে একজনের অ্যাডেনোমায়োসিস থাকে, অথচ এ নিয়ে জনসচেতনতা খুব বেশি নেই। অ্যাডেনোমায়োসিস সাধারণত মধ্যবয়সী মহিলাদেরই বেশি দেখা যায়। কিছু কিছু গবেষণায় বলা হয়েছে ইউএসজি করলে 70% পর্যন্ত মহিলার অ্যাডেনোমায়োসিস পাওয়া যেতে পারে। সহজেই বোঝা যায় যে প্রচুর মহিলা এই সমস্যা নিয়ে ভোগেন। অ্যাডেনোমায়োসিস কাদের বেশি হয়? অ্যাডেনোমায়োসিস যে কারো হতে পারে, তবে যাদের সিজারিয়ান সেকশন হয়েছে অথবা শরীরের ইস্ট্রোজেনের পরিমাণ বেশি, তাদের ক্ষেত্রেই অ্যাডেনোমায়োসিসের সমস্যা বেশি দেখা যায়। মনে রাখা দরকার, মেনোপজ হওয়ার পরে নতুন করে অ্যাডেনোমায়োসিস ইউট্রাসে তৈরি হয়েছে এমন সন্দেহ দেখা দিলে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। সেটা আসলে অ্যাডেনোমায়োসিস নাও হতে পারে। সেগুলো নিয়ে কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকলেও সতর্কতা চ্যাপ্টারে। কি সিমটম হলে বুঝবেন অ্যাডেনোমায়োসিস হয়েছে? কারো ক্ষেত্রে অ্যাডেনোমায়োসিস সম্পূর্ণ নীরবে থাকে, আবার কারো কারো অ্যাডেনোমায়োসিস এন্ডোমেট্রিওসিস নামে এক ধরনের কন্ডিশনের সাথে হাত ধরাধরি করে আসে। এন্ডোমেট্রিওসিস কি, কেন হয়, তার চিকিৎসা নিয়ে আমাদের মাস্টার ক্লাস আর্টিকেল রয়েছে, লিংক নিচে। মোটের উপরে বেশিরভাগ সময়ে অ্যাডেনোমায়োসিস পিরিয়ডের সময় তলপেটে ব্যথা নিয়ে আসে। এছাড়া কখনো কখনো হেভি পিরিয়ডের সমস্যা, সেক্সের সময় ব্যথা, কারো কারো ক্ষেত্রে সারা মাসই তলপেটে ব্যথা থাকে। তাদের এক্সামিনেশন করলে দেখা যায় ইউটেরাস বেশ মোটাসোটা বা পালকি হয়ে গেছে। কিভাবে ডায়াগনোসিস হয় অ্যাডেনোমায়োসিস? যাদের সিমটম থাকে তাদের ক্ষেত্রে টেস্ট করতে গিয়ে ধরা পড়ে অ্যাডেনোমায়োসিস, আর কারো কারো ক্ষেত্রে সিমটম ছাড়াই ইউএসজিতে ধরা পড়ে অ্যাডেনোমায়োসিস। যাদের সিমটম এসেছে তারা যদি অ্যাডেনোমায়োসিস সঠিকভাবে ডায়াগনোসিস করতে চান, তাহলে সব থেকে নির্ভরযোগ্য টেস্টের নাম ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং বা এমআরআই স্ক্যান। তবে এমআরআইতে খরচ বেশি এবং সময় অনেকক্ষণ লাগে বলে সাধারণত পেশেন্ট এবং ডাক্তারদের প্রাথমিক পছন্দ চট করে নেওয়া আল্ট্রাসাউন্ড স্ক্যান বা ইউএসজি। ইউএসজি দুভাবে হয়, পেটের উপর দিয়ে বা ভ্যাজাইনার মধ্যে দিয়ে বা টিভিএস। যদি সম্ভব হয় তাহলে ট্রান্স ভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড বা টিভিএস বেশি ভালো, এতে আরও স্পষ্ট করে ডায়াগনোসিস হয়। আল্ট্রাসাউন্ড স্ক্যানে কি দেখা যায়? ইউটেরাসের দেওয়ালগুলো মোটা হয়ে গেছে এবং ইউটেরাসের আকৃতি সাধারণ সাইজ থেকে বড় হয়ে গেছে। ইউটেরাসের সাইজ সবার আলাদা, তবে সাধারণত ইউটেরাস 8 সেন্টিমিটার মতো লম্বা, চওড়ায় 5 সেন্টিমিটার আর এর থিকনেস 4 সেন্টিমিটার। এক এক জনের ক্ষেত্রে এক এক রকম মাপও হতে পারে। মাপ আলাদা হলে এমন নয় যে তার কোনো ভয়ঙ্কর অসুখ হয়ে গেছে। সুতরাং মাপ যেমন জানছেন তেমন জেনে নিন মাপের কারণে যেন আপনার ঘুম না উড়ে যায়। শতকরা 86% ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড নির্ভুলভাবে অ্যাডেনোমায়োসিস ডায়াগনোসিস করতে পারে। আজকাল 3D আল্ট্রাসাউন্ড বা মুসা পদ্ধতিতে ডায়াগনোসিস আরও উন্নত। যদি আরও বিশদে ছবির দরকার হয় তাহলে এমআরআই করা ছাড়া উপায় থাকে না। মনে রাখা দরকার, সিটি স্ক্যানে অ্যাডেনোমায়োসিস ডায়াগনোসিস নির্ভরযোগ্য নয়। তবে অ্যাডেনোমায়োসিসে একদম সরাসরি নির্ভুলতমভাবে ডায়াগনোসিস করতে হলে সেই ইউটেরাসকে মাইক্রোস্কোপের নিচে রেখে তার কোষগুলোকে পুরোপুরি পরীক্ষা করা প্রয়োজন। এটাই অ্যাডেনোমায়োসিস ডায়াগনোসিসের গোল্ড স্ট্যান্ডার্ড। সেটা তখনই সম্ভব যখন সার্জারি হয়েছে। সবার ক্ষেত্রে এরকম পুরো ইউটেরাস বাদ দিয়ে অ্যাডেনোমায়োসিস কনফার্ম করার প্রয়োজন অবশ্য হয় না। অ্যাডেনোমায়োসিসের ট্রিটমেন্ট, শরীরে যা কিছু ক্যান্সার নয় বা সরাসরি প্রাণঘাতী নয়, তাহলে সাধারণত তার সিমটম ট্রিটমেন্ট করে প্রাথমিক চিকিৎসা চলে। অ্যাডেনোমায়োসিসও তার ব্যতিক্রম নয়। ট্রিটমেন্ট না করা, পেশেন্টের যদি ডায়াগনোসিস হয় অ্যাডেনোমায়োসিস অথচ তার কোনো সিমটম না থাকে এবং অন্য কোনো অসুখের ভেতরে লুকিয়ে থাকার সম্ভাবনা না থাকে, তাহলে আদৌ তার ট্রিটমেন্ট করানো দরকার নাও হতে পারে। ব্যথার ওষুধ, ব্যথাই এর মূল সমস্যা। প্রথমে ওষুধপত্র দিয়ে দেখা যায় যে অ্যাডেনোমায়োসিসের ব্যথা কিভাবে কমানো যায়। ব্যথার ওষুধ সিলেকশনে মাথায় রাখতে হবে যে লং টার্ম ব্যথার ওষুধ খাওয়া মোটেই উপকারী নয়। তবে কখনো কখনো ব্যথার ওষুধ খেয়ে অবস্থা সামাল দেওয়া যেতেই পারে। এনসেড ধরনের ওষুধগুলো অ্যাডেনোমায়োসিসের ব্যথা কমানোর কাজে বেশি উপকারী। এর মধ্যে সব থেকে বেশি সেফ আর কার্যকরী প্যারাসিটামল। অনেকেই অবশ্য শুধু প্যারাসিটামলে ব্যথা কমতে চায় না, হরমোন থেরাপি। যাই হোক, প্রাথমিক ব্যথার ওষুধ দিয়ে সিমটম কন্ট্রোল করা সম্ভব না হলে পরবর্তী পছন্দও হরমোন। অ্যাডেনোমায়োসিসের নেপথ্যে থাকতে পারে শরীরে অতিরিক্ত ইস্ট্রোজেনের উপস্থিতি। অতিরিক্ত ইস্ট্রোজেন নিয়ন্ত্রণ করতে ওষুধ
যেমন ভূমিকা রাখে তেমনই ভূমিকা রাখে নিয়মিত ব্যায়াম ও খাবার দাবারের নিয়ন্ত্রণ। কোন হরমোন ব্যবহার করা যায়? অ্যাডেনোমায়োসিসের ব্যথা কখনো কখনো কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। কখনো কখনো জিএনআরএইচ ইনজেকশন বা নাকের স্প্রে দিয়ে এই সমস্যা অন্তত সাময়িকভাবে সমাধান করা যায়। বেশ কিছুদিন জিএনআরএইচ ব্যবহার করলে তার পার্শ্ব প্রতিক্রিয়া বেড়ে যেতে শুরু করে, তখন রোগী এবং ডাক্তার জিএনআরএইচ ব্যবহার করতে আর চান না। আরেক মহিলা হরমোন প্রোজেস্টেরন প্রাকৃতিকভাবে অতিরিক্ত ইস্ট্রোজেনের সাথে লড়াই করতে সক্ষম। মুখে প্রোজেস্টেরনের অনেক সাইড এফেক্ট, এর বদলে সরাসরি ইউটেরাসে প্রোজেস্টেরন দেওয়া যেতে পারে, যার নাম লেভোনর্জেস্ট্রন রিলিজিং ইন্ট্রা ইউট্রাইন সিস্টেম বা এলএনজি-আইইউএস। চলতি ভাষায় একে মিরানোও বলা হয়। এইসব চিকিৎসার লক্ষ্য একটাই, তা হলো ব্লিডিং এর পরিমাণ কমিয়ে এবং হরমোনের তারতম্য নিয়ন্ত্রণে রেখে অ্যাডেনোমায়োসিসের চিকিৎসা করা। তবে কার ক্ষেত্রে কোন চিকিৎসা কার্যকর হবে সেটা বোঝার মতো বিজ্ঞান এখনো উন্নত হয়নি। তাই আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে জেনে নিন কোন চিকিৎসা আপনার জন্য উপযুক্ত। সার্জারি, যদি মেডিসিন কাজ না করে বা ডায়াগনোসিস নিয়ে সন্দেহ থাকে তখন সার্জারির কথা ভাবা হয়। অ্যাডেনোমায়োসিসে কিছু কিছু রোগী এতদিন ধরে এবং এত ভয়ঙ্করভাবে ভুগতে থাকেন যে তাদের কাছে সার্জারি আশীর্বাদ সম্ভব বলে মনে হয়। কোনো কোনো পেশেন্ট ক্রনিক তলপেটের ব্যথায় ভোগেন, যার কারণ অ্যাডেনোমায়োসিস। এই ক্ষেত্রে হিস্টেরেক্টমি ছাড়া কোনো উপায় থাকে না। আনকমপ্লিকেটেড অ্যাডেনোমায়োসিস থাকলেই বেশিরভাগ সময় ল্যাপারোস্কোপি পদ্ধতিতেই হিস্টেরেক্টমি করা সম্ভব। কিছু কিছু ক্ষেত্রে ইউট্রাসের সাইজ বড় হওয়ার কারণে বা অনেক সময় অ্যাডেনোমায়োসিসের সাথে এন্ডোমেট্রিওসিস থাকে, সেখানেও আমাদের প্রথম পছন্দ ল্যাপারোস্কোপি। তবে যদি আলট্রা কমপ্লেক্স এন্ডোমেট্রিওসিস সার্জারি করার প্রয়োজন হয় তখন ওপেন সার্জারির প্রয়োজন হতে পারে। কেন? ল্যাপারোস্কোপি বা রোবোটিক সার্জারিতে পেটের মধ্যে শুধু ইনস্ট্রুমেন্ট ঢোকে, হাত বা সার্জনের অন্যান্য ইন্দ্রিয়গুলো কাজ করে না। তাই টিস্যুগুলো সরাসরি হাতে ধরে অপারেশন করার প্রয়োজন হলে সেই জটিল ক্ষেত্রে ওপেন সার্জারি করানো ছাড়া উপায় থাকে না। কখনো কখনো অ্যাডেনোমায়োসিসের জন্য হিস্টেরেক্টমি ভাইজানাল পদ্ধতিতেও করা হয়। এক্ষেত্রে বিশেষ এক ধরনের সার্জারি উল্লেখ না করলেই নয়। এই ধরনের সার্জারি তাদেরই করা যায় যাদের ইনফার্টিলিটির সমস্যা রয়েছে এবং ইউট্রাস রাখা প্রয়োজন। এদের অ্যাডেনোমায়োমেক্টমি বলে এক ধরনের অপারেশন করা হয়, যাতে ইউট্রাস রেখে শুধুমাত্র অ্যাডেনোমায়োসিস মণ্ডকে ইউট্রাসের গা থেকে বাইরে বার করে দেওয়া হয়। যদিও এ ধরনের সার্জারির ভূমিকা সম্বন্ধে বিজ্ঞান এখনো পুরোপুরি সহমত নয়। অনেক ক্ষেত্রে ফাইব্রয়েড মনে করে অপারেশন করা হলে শেষে দেখা যায় সেটা আসলে অ্যাডেনোমায়োসিস ছিল। এবার নতুন কিছু সার্জারি, কখনো কখনো ইউটেরাসকে রেখে অপারেশন করতে হলে ইউটেরাসের ভেতরের লাইনিং বা এন্ডোমেট্রিয়ামকে মাইক্রোওয়েভ বা হালকা তাপ দিয়ে নষ্ট করে অ্যাডেনোমায়োসিস ও এন্ডোমেট্রিওসিসের চিকিৎসা করার চেষ্টা করা হয়। এতে অবশ্য আর প্রেগন্যান্সি সম্ভব নয়। এই পদ্ধতিগুলো খানিকটা ব্লিডিং এর সম্ভাবনা কমালেও অ্যাডেনোমায়োসিস কিন্তু তেমনি থেকে যায়, কারণ অ্যাডেনোমায়োসিস থাকে ইউট্রাসের মাসেল লেয়ারের মধ্যে, যেখানে এই ধরনের টেকনোলজিগুলো ট্রিটমেন্ট পৌঁছে দিতে সক্ষম নয়। এই ব্যাপারে আরো ভালোভাবে বুঝতে গেলে জানতে হবে অ্যাডেনোমায়োসিস আসলে কি আর ব্যথাই বা অত কেন হয়, কেন এত ব্যথা হয়। 1925 সালে ফ্রাঙ্কডেল অ্যাডেনোমায়োসিস কথাটির প্রথম সূচনা করে। ইউটেরাসের ভেতরে দুটো লাইনিং থাকে, একটি ভেতরের লাইনিং বা এন্ডোমেট্রিয়াম, অপরটি মাংসপেশি বা মাসেল পুরু দেওয়াল, যাকে বলা হয় মায়োমেট্রিয়াম। ইউটেরাসের ভেতরের লাইনিং এন্ডোমেট্রিয়াম প্রতি মাসে বড় হয়, তারপর পিরিয়ডের সময় ভেঙে বেরিয়ে যায়। এই লাইনিংকেই আমরা পিরিয়ডের ব্লাড বলে মনে করি। কিছু কিছু ক্ষেত্রে এই ইউটেরাসের ভেতরের লাইনিং তার নিজের জায়গা থেকে সরে এসে শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে। ইউটেরাস পেরিয়ে এটি পেটে, ওভারিতে, কখনো কখনো ফুসফুসেও চলে যায়। এই কন্ডিশনের নাম এন্ডোমেট্রিওসিস। আর ইউটেরাসের ভেতরে যখন এন্ডোমেট্রিয়াম বা ভেতরের লাইনিং পাশের মাসেল লেয়ারের ভেতরে ঢুকে যায়, সেই কন্ডিশনের নাম অ্যাডেনোমায়োসিস। সুতরাং দেখতে গেলে অ্যাডেনোমায়োসিস এন্ডোমেট্রিওসিসের একটা ভ্যারাইটি। অ্যাডেনো মানে গ্ল্যান্ড, যা ভেতরের লাইনিং এর গ্ল্যান্ড, আর মায়োস মানে মাসেল লেয়ার। তাই মাসেল লেয়ারের মধ্যে গ্ল্যান্ড ঢোকার নাম অ্যাডেনোমায়োসিস। মাসেল লেয়ারের মধ্যে কত দূর পর্যন্ত অ্যাডেনোমায়োসিস ঢুকলে কতখানি সিমটম হবে সেই নিয়ে প্রচুর গবেষণা চলছে। সেই সমস্ত বৈজ্ঞানিক জটিলতায় না গিয়ে সহজ ভাষায় বলা যায়, যখন পিরিয়ড হয় তখন মাসেল লেয়ারের মধ্যেই অ্যাডেনোমায়োসিসের ব্লিডিং হয়। এই ব্লিডিং বন্দি অবস্থায় থাকে, শরীর থেকে বেরোতে পারে না। এর কারণেই অ্যাডেনোমায়োসিসে এত বেশি ব্যথা হয়। অ্যাডেনোমায়োসিস না ছদ্মবেশে অন্য কিছু? অ্যাডেনোমায়োসিস ডায়াগনোসিস হলে সব সময় খেয়াল রাখতে হয় যে ইউট্রাসের বেশ কিছু সমস্যা অ্যাডেনোমায়োসিসের ছদ্মবেশে আসতে পারে, যেমন ইউট্রাসের ফাইব্রয়েড, এন্ডোমেট্রিওসিস, ইউট্রাসের ভেতরের লাইনিং এর পলিপ, বা কখনো কখনো ইউট্রাসের ক্যান্সারও অ্যাডেনোমায়োসিসের ছদ্মবেশে ইউএসজিতে ধরা পড়ে। তবে আতঙ্কের কিছু নেই, অ্যাডেনোমায়োসিসে ক্যান্সার হওয়ার প্রবণতা কম, কিন্তু সন্দেহ হলে অবশ্যই ডাক্তারবাবুর সাথে পরামর্শ করা উচিত। কিছু সতর্কতা, অ্যাডেনোমায়োসিসে কিছু সতর্কতা প্রয়োজন। মেনোপজের পরে অ্যাডেনোমায়োসিসের
সম্ভাবনা থাকে না বললেই চলে। তাই মেনোপজে অ্যাডেনোমায়োসিস ডায়াগনোসিস হলে অন্য কিছু লুকিয়ে আছে কিনা সেই ব্যাপারে চেক করা প্রয়োজন। রিসার্চ, অ্যাডেনোমায়োসিস নিয়ে পেশেন্টরা প্রচুর ভোগেন, তাই এ নিয়ে মেডিকেল রিসার্চেরও অন্ত নেই। সিলেক্টিভ প্রোজেস্টেরন রিসেপ্টর মডুলেটরস বা এসপিআরএমস অ্যাডেনোমায়োসিসের সিমটম নিয়ন্ত্রণ করতে পারে কিনা সেই নিয়ে চলছে গবেষণা। কিছু স্টেম সেল, জেনেটিক এবং মলিকুলার স্টাডি চলছে অ্যাডেনোমায়োসিসের আরও ভালো চিকিৎসা খুঁজে পাওয়ার আশায়। আজ এই পর্যন্তই, ভালো থাকুন। শিগগিরই আশা করি আপনার অ্যাডেনোমায়োসিসের কষ্টের লাঘব হবে, আপনার চিকিৎসা সফল হোক। নমস্কার, শিগগিরই দেখা হবে অন্য একটা রিসার্চ আর্টিকেল নিয়ে।